students. Today we will discuss about CUET UG exams, Common University Entrance Test. So at first we will know details that who are eligible to appear in this exam CUET UG, and why the students have to appear in this exam. Okay, what will be the result, ঠিক আছে, কি হতে পারে, কারা এখানে জয়েন করতে পারবে এবং কেন তাদের জয়েন করা দরকার, ঠিক আছে, সবটাই এখানে জানতে পারবে। তো প্রথমে আমি বলে দেই যে ইটস ইম্পর্টেন্ট ফর 12th বোর্ড স্টুডেন্টস। কেন আমি 12th বোর্ড স্টুডেন্টস লিখলাম? Because CUET UG is Common University Entrance Test for undergraduate course. যারা বর্তমানে ক্লাস 12 এ পড়াশোনা করছো এবং বোর্ড এক্সাম দিচ্ছ, ঠিক আছে, for them, only for them this video is most important, ঠিক আছে। যারা ক্লাস 11 থেকে 12 এ উঠবে এখন, ঠিক আছে, যদি তারা মনে করো তোমরাও এই এক্সামটার জন্য প্রিপারেশন নিবে, তখন এখন থেকেই শুরু করে দিতে পারো, দেরি না করে। আমাদের এখানে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট যারা বর্তমানে 12 এ উঠবে তারাও জয়েন করে নিয়েছে। তো তোমরাও যারা জয়েন করতে ইচ্ছুক কমেন্ট করো, আমরা ইমিডিয়েটলি তোমাদেরকে ব্যাচে সিট দিতে পারি, ঠিক আছে, বিকজ আমাদের সিট অলরেডি বুকিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো why the 12th board students will appear in this exam, ঠিক আছে, কেন এক্সামটা দেবে? Because the students who are willing to pursue their degree course, undergraduate course from renowned colleges, university across the country, they have to appear in CUET exam, Common University Entrance Test. For being selected, for being selected, কোথায় তোমরা সিলেক্ট হবে? ইন দ্য মিনস কলেজ অর ইউনিভার্সিটিস, ঠিক আছে, অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো কান্ট্রির মধ্যে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি যেখানে তোমরা যেতে চাও সবখানে তোমরা পড়তে পারবে যদি সিইউটি এক্সামটা পাস করতে পারো, ঠিক আছে। এটা এরকম না যে আমি ত্রিপুরার স্টুডেন্ট পাস করলে পরে ত্রিপুরা ইউনিভার্সিটি দিয়ে পড়তে পারবো। নট অনলি দিস, ইউর চান্সেস আর নট অনলি লিমিটেড হিয়ার। ওকে, ইউ ক্যান পারসিউ ইউর undergraduate course from any university across the country, ঠিক আছে, কান্ট্রির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার কেন তোমাদেরকে মানে সিইউটি এক্সামটা নিয়ে জানাটা ইম্পর্টেন্ট, জানাটা দরকার, ঠিক আছে। অনেক স্টুডেন্ট তোমরা মনে করো যে আমি কলেজে পড়বো না, ঠিক আছে, ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি করবো, ডিরেক্টলি আমি ইউনিভার্সিটিতে চলে যাব, ঠিক আছে। তো তাদের জন্য সিইউটি এক্সাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি কিন্তু তোমাকে শুধুমাত্র একাডেমিক স্কোরের উপর ডিপেন্ড করে সিলেক্ট করবে না, ঠিক আছে। ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ইন দিস এক্সাম, you have to crack the exam at first, and then academic score will be important for being selected, ঠিক আছে। ফার্স্ট কিন্তু তোমাকে আগে এক্সাম ক্লিয়ার করতে লাগবে, তারপর একাডেমিক স্কোর। যারা এখন বলছো যে আমার বোর্ড এক্সামটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এরপর আমি কি করব এটা এখনো ভেবিনি, আমি এখনো জানি না কি করব, ঠিক আছে। তো তাদেরকে বলে দেই যে তোমরা শুধুমাত্র ক্লাস 12 এর একাডেমিক স্কোরটার পিছনে পড়ে থাকলেই হবে না। নেক্সট তোমরা যেখানে পড়তে চাও, যে ইউনিভার্সিটি, যে কলেজে পড়তে চাও, সেটার জন্য প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। কারণ ফার্স্টে তোমাকে এন্ট্রান্স দিতে হবে। এন্ট্রান্স পাস না করলে একাডেমিক স্কোর 90%, 100% থাকলেও তোমার কোনো লাভ হবে না, ঠিক আছে। at first you have to clear the CUET exam, Common University Entrance Test, ঠিক আছে, বারবার বলছি। এবার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মধ্যে কি কি থাকবে, সিলেবাসের মধ্যে কি কি ইনক্লুডেড আছে, ঠিক আছে। ইংলিশ গ্রামার একটা পোর্শন তো থাকবে ডেফিনেটলি, তো ইংলিশ গ্রামারটা নিয়েই আজকে আলোচনা করব, ঠিক আছে। or which chapters are there in English grammar, ঠিক আছে, কোনগুলো আমাদেরকে পড়তে লাগবে। ইংলিশ গ্রামার বললে অ্যাজ এ হোল অনেক কিছুই বোঝায়, ঠিক আছে। তো আমাদেরকে সবকিছু পড়ার দরকার নাকি এখানে সিলেক্টেড কোনো কিছু আছে, ঠিক আছে। এট ফার্স্ট আমরা যেটা পাবো সেটা হলো কম্প্রিহেনশন টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট। So comprehension test or passage also is there in all the classes, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট ইংলিশ এক্সাম যখন দাও তোমরা সবার আগে কিন্তু কম্প্রিহেনশন টেস্ট বা প্যাসেজ আনসার করো, ঠিক আছে। প্যাসেজটা কিরকম থাকতে পারে, ঠিক আছে। থ্রি টাইপস অফ প্যাসেজ উইল বি দেয়ার। হোয়াট আর দিস থ্রি টাইপস? ন্যারেটিভ থাকতে পারে, ফ্যাকচুয়াল থাকতে পারে।
তোমরা চাইলে সেটা নোট ডাউন করে নিতে পারো, এবং লিটারেটিভ। আর শুধুমাত্র এই তিনটাই না, এটা ছাড়াও আরেকটা থাকতে পারে, সেটা হলো পোয়েট্রি এক্সট্রাক্ট। ওকে, পোয়েট্রি এক্সট্রাক্ট মানে যে কোনো একটা আননোন, একটা আনসিন একটা পোয়েট্রি থাকবে, ঠিক আছে? তোমরা যা কিছু ক্লাস 11 এবং 12 এ পড়েছো সেটা কিন্তু থাকবে না, ঠিক আছে? আনসিন একটা পোয়েট্রির একটা এক্সট্রাক্ট দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাকে আনসার করতে লাগবে, ঠিক আছে? কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া থাকবে, ঠিক আছে? তো কম্প্রিহেনশন বলতে আমি যে শুধুমাত্র নেগেটিভ বা ফ্যাকচুয়াল বা লিটারেরি এই তিনটেই থাকবে এরকমটা না কিন্তু, ঠিক আছে? অ্যাকসেপ্ট দিস, হ্যাঁ সেটা তো থাকবেই ডেফিনেটলি, বাট অ্যাকসেপ্ট দিস দেয়ার অলসো মাইট বি পোয়েট্রি এক্সট্রাক্ট। ওকে, মানে পোয়েট্রি এক্সট্রাক্টটা ওইখানে থাকতে পারে, ঠিক আছে? পোয়েট্রি এক্সট্রাক্ট থেকে তোমাদের আনসার করতে লাগবে, ঠিক আছে? পোয়েট্রি বেসড কোয়েশ্চেন হবে তখন, ঠিক আছে? এবং মোস্ট অফ দ্য টাইম ওইখানে দেখা যায় যে পোয়েট্রি এক্সট্রাক্টের মধ্যে ফিগার অফ স্পিচ থাকে। ফিগার অফ স্পিচটা কি, ঠিক আছে? সেটা কি, কখন, কিভাবে ইউজ করতে লাগে, ক্লাস 12 টিপিএসসি বোর্ডের যারা, তারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো তোমরা এই ব্যাপারটার সাথে ফ্যামিলিয়ার না, ঠিক আছে? ফিগার অফ স্পিচকে আমরা তো ছোট থাকতে পার্টস অফ স্পিচ পড়েছি, পার্টস অফ স্পিচ শুনেছি, জানি, কিন্তু এবার ফিগার অফ স্পিচটাকে, সেটা কি পার্টস অফ স্পিচের একটা পার্ট নাকি কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? শুনতে তো সেম, পার্টস অফ স্পিচ, ফিগার অফ স্পিচ, কখন কোনটা ইউজ করা হয়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব, এবং ডিটেইলসে আরো যদি তোমরা জানতে চাও, ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা স্কুল অফ লার্নিং অ্যাপস ডাউনলোড করে নাও এবং ওইখানে এনরোল করো ইমিডিয়েটলি। তোমরা ডিটেইলসে সমস্ত কিছু পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে, শুধু ক্লাসই না, তোমরা ফ্রি টেস্টও দিতে পারবে এখানে, ঠিক আছে? সেটা টেস্ট দেওয়ার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে লাগবে না, ঠিক আছে? তো গেল আমাদের কম্প্রিহেনশন টেস্ট বা প্যাসেজ, ঠিক আছে? ওইখানে আমরা ন্যারেশন, ন্যারেটিভ, ফ্যাকচুয়াল, লিটারেরিও পাই, ঠিক আছে? আবার পোয়েট্রি এক্সট্রাক্টও পাই, ঠিক আছে? আমি এটা প্রিভিয়াস এর কোশ্চেন থেকে দেখিয়ে দেবো যে পোয়েট্রি এক্সট্রাক্টটা ঠিক কিরকম হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি থাকবে দেখো, নেক্সট থাকবে তোমাদের ভার্বাল এবিলিটি টেস্ট। হোয়াট ইজ ভার্বাল এবিলিটি টেস্ট? সিলেবাসের মধ্যে ভার্বাল এবিলিটি টেস্ট কথাটা শুধুমাত্র দেওয়া থাকে, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে যে ঠিক কি কি আছে, কি কি যে করতে লাগবে সেটা কিন্তু দেওয়া থাকে না, ঠিক আছে? সো অনেক স্টুডেন্ট মানে এটা নিয়ে কোয়েশ্চেন করে যে ম্যাম ভার্বাল এবিলিটি দেওয়া আছে কিন্তু এখানে তো বলেনি যে পার্টস অফ স্পিচ দেওয়া আছে, আর্টিকেল দেওয়া আছে, তাহলে আমরা কেন পড়বো, ঠিক আছে? তো আজকে জেনে নেব যে ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ইনক্লুডেড থাকে, মানে আমাদের কোনগুলো পড়তে লাগবে এই এক্সামটার জন্য। ফার্স্টে যেটা তোমাকে করতে লাগবে সেটা হলো টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কেন আমি এই দুইটা চ্যাপ্টার পড়বো, টেন্স কেন পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেন পড়বো? কারণ তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, এরর কারেকশন দিতে পারে, কিসের উপর বেস করে? ভার্বের উপর বেস করে। যে ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স তৈরি করতে পারি কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সেই ভার্ব রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি তোমাদের এক্সামে আসে তখন সেটা আনসার করতে গেলে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স পড়তে লাগে, এবং এই টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ইনক্লুডেড আছে কোথাও? ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে। তো তোমরা সবাই নোট ডাউন করে নাও যে কোন কোন চ্যাপ্টারস গুলো ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে ইনক্লুডেড আছে, যেটা কিনা তোমার কম্প্রিহেনশন টেস্ট বা প্যাসেজটা ছাড়াও তোমাদেরকে পড়তে লাগবে, ঠিক আছে? তো নেক্সট তোমাদেরকে পড়তে লাগবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা সবাই জানো যে কয়টা পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেন প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? 8টা আছে, এবং তোমরা কিন্তু রিস্ক নেবে না, এই 8টার মধ্যে 8টাই তোমরা পড়ে ফেলবে, ঠিক আছে? কারণ যে কোনো একটা পার্টের উপর বেস করে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তারপর কি থাকতে পারে? তারপর থাকতে পারে আর্টিকেল, আর্টিকেল অ্যান্ড
ডিটারমিনার্স, আর্টিকেল এন্ড ডিটারমিনার করতে লাগবে, ঠিক আছে। আর্টিকেল এন্ড ডিটারমিনার ছাড়া, আর্টিকেল এন্ড ডিটারমিনার গেল, পার্টস অফ স্পিচ গেল, টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সেটা গেল, ঠিক আছে। তো আমরা নেক্সট, এখানে তো আর জায়গা নেই, তাহলে আমি এখানে সাইড দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, narration, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করা, ঠিক আছে। অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স করা, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম যে আই ইট রাইস, ঠিক আছে, সেটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবার এটাকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, রাইস ইজ ইটেন বাই মি, এভাবে বলতে লাগবে, ঠিক আছে। সো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে অনেকগুলো ফর্মুলাস আছে, অনেকগুলো রুলস আছে, যেগুলো তোমাদেরকে জানতে লাগবে করতে গেলে, ঠিক আছে। টোটাল 8টা ভয়েস চেঞ্জের টোটাল 8টা ফর্মুলা আছে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 8টা জানতে লাগবে, কিন্তু ভালো করে দেখো, টোটাল 8টা জানতে লাগবে। টেন্স কয়টা আছে, 12টা আছে, ঠিক আছে। কিন্তু 12টা টেন্স যেরকম আছে সেম ভাবে 12টা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এখানে হয় 8টা টেন্সের। এই কারণে 8টা ফর্মুলা তোমাদেরকে আবার নতুন করে শিখতে লাগবে, ঠিক আছে। সো এখানে তোমরা নতুন একটা চ্যাপ্টার পাচ্ছ, ঠিক আছে, যেটা তোমাদেরকে ভালো করে করতে লাগবে। নেক্সট পাচ্ছ তোমরা ন্যারেশন, ঠিক আছে। হয়তো অনেক দিন আগে করেছো, হয়তো ভুলেও গেছো, এখন ন্যারেশনও করতে লাগবে, ঠিক আছে। ন্যারেশনটা কি, সেটাও ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে। ডিরেক্টলি কেউ কথা বলছে, কেউ ইনডিরেক্টলি কথা বলছে, ঠিক আছে। যেমন মানে যখন আমরা কোটেশন ইউজ করি, ঠিক আছে, যে আমি বলেছি তুমি সেখানে যাও, সেটা আমি বলেছি তুমি সেখানে যাও, তুমি সেখানে যাওটা কোটেড, ঠিক আছে, কোটেশনের মধ্যে আছে। এবার ধরো আমার কথাটাই অন্য কেউ একজন বলবে, সে কিভাবে বলবে যে ম্যাম বলেছে তোমাকে সেখানে যেতে, তো এই যে কথাটাকে চেঞ্জ করলো, সেন্টেন্সের স্ট্রাকচারটা যে চেঞ্জ করলো, সেটাকে কি বলা হচ্ছে, ইনডিরেক্ট বলা হচ্ছে। তো কিভাবে আমরা তো মানে যেহেতু বাঙালি, তো বাংলায় খুব ইজিলি করে ফেলতে পারি ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট, বাট সেটাকে যদি আমি ইংলিশে করতে চাই, ঠিক আছে, তখন আমি কিভাবে করব, কি কি মানে ফর্মুলা আছে যেগুলো তোমাকে ফলো করতে লাগবে, ঠিক আছে। কোন সময় পাস্ট করবে, কোন সময় প্রেজেন্ট করবে, কোন সময় ফিউচারে লাগবে, এই সবগুলো তোমাদেরকে এখন এই যে এই সিইউটির জন্য শিখতে লাগবে, ঠিক আছে। তাহলে দেখছো যে সিলেবাসটা কতটা বড় এবং কত আগে থেকে তোমাদের প্রিপারেশন শুরু করার দরকার, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে এক্সাম শেষ হলে আমি 15 ডেজের ক্র্যাশ কোর্স করবো এবং 15 ডেজের মধ্যে শেষ করে বলবো, তাহলে কিন্তু এটা পসিবল না। এখনই তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেখানেও তোমরা অনেকগুলো রুলস পাচ্ছ, ঠিক আছে। ওইখানে অনেকগুলো রুলস তোমাদেরকে করতে লাগবে। দেন পার্টস অফ স্পিচে টোটাল 8টা চ্যাপ্টার করতে লাগবে। আর্টিকেল এন্ড ডিটারমিনার্সে প্রচুর আর্টিকেল এন্ড আর্টিকেল তো 3টা আছে, ডিটারমিনার্স কিন্তু অনেকগুলো আছে, করতে লাগবে তোমাদের, ঠিক আছে। ন্যারেশন, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস দুটোটা কিন্তু চ্যাপ্টারগুলো ছোট ছোট না কিন্তু, ঠিক আছে, অনেকটা বড় এবং অনেকগুলো ফর্মুলা তোমাদেরকে শিখতে লাগবে এখন, ঠিক আছে, এগুলো ইনক্লুডেড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আর কি কি পাবো দেখো। সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, কমপ্লিশন কথাটা এসেছে কোথা থেকে, কমপ্লিট করা কথা থেকে। কমপ্লিট করা মিন্স যে কোনো একটা ইনকমপ্লিট আছে সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে, ফুলফিল করতে হবে, ঠিক আছে। সো সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে কি কি থাকতে পারে, সেন্টেন্সের যে কোনো একটা পার্ট সেটা মিসিং থাকবে, সেটা তুমি ফিল আপ করবে, ঠিক আছে। এবার কি মিসিং থাকতে পারবে, সে থাকতে পারে মানে সেটা কিন্তু তুমি জানো না। এখানে ভার্ব মিসিং থাকতে পারে, এখানে প্রিপোজিশন মিসিং থাকতে পারে, ঠিক আছে। এখানে ধরো কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন ট্যাগ হলে সেন্টেন্সের যে ট্যাগটা, কোয়েশ্চেন যে ট্যাগটা সেটা মিসিং থাকতে পারে, ঠিক আছে, তোমাকে ফিল আপ করতে লাগবে, ঠিক আছে। সো সেন্টেন্স কমপ্লিশনের জন্য সেম তোমাকে ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে আমরা যে চ্যাপ্টারগুলো দেখেছি যেগুলো করতে হবে, এইগুলো আবার তুমি এখানে সেন্টেন্স কমপ্লিশনেও পেয়ে যাবে, ঠিক আছে। মানে ওই চ্যাপ্টারগুলো করলে তাহলে দেখো তোমরা কতগুলো কোয়েশ্চেন আনসার করতে পারছো, ঠিক আছে। ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে যতগুলো কোয়েশ্চেন থাকবে তোমরা সেগুলোও আনসার করতে পারবে, সেন্টেন্স কমপ্লিশনে যতগুলো কোয়েশ্চেন থাকবে সেগুলোও আনসার করতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমরা কি পাবে, রিঅ্যারেঞ্জ পাবে, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করা,
কোনো একটা সেন্টেন্স, আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করি, কিভাবে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখা গেল যে সাবজেক্ট আগে দিল না, ভার্ব আগে দিয়ে দিল, সাবজেক্ট পরে দিল, অবজেক্ট দিল না, ঠিক আছে, কিংবা অবজেক্ট আগে দিল এবং ভার্ব সবার লাস্টে দিয়ে দিল। ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্যাট ইজ কল্ড রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, ঠিক আছে। যেমন আই গো টু স্কুল, এবার আই দিয়ে স্টার্ট করলাম, কেন, বিকজ আইটা সাবজেক্ট। তো আমি আইটা যদি সামনে না লিখে যদি আমি স্কুলটা লিখে ফেলি তাহলে কি আমার সেন্টেন্সটা হবে, হবে না, ঠিক আছে। তো আমি সেটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, নতুন করে আবার সেন্টেন্সটাকে প্রপারলি তৈরি করতে হবে, দ্যাট ইজ কল্ড রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স, ঠিক আছে। সেখানে দেখা যেতে পারে যে অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে দেয়। যেরকম ধরো আমি একটা এক্সাম্পল লিখি, দ্য টিচার is teaching math, ঠিক আছে, এই হলো আমাদের কমপ্লিট সেন্টেন্স। কিন্তু তোমাকে এক্সামে এই সেন্টেন্সটা দেবে না। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স কি রকম থাকতে পারে, ধরো আমি দিলাম ম্যাথ আগে, দেন ইজ, দেন টিচিং, দেন দ্য, তারপর টিচার, ঠিক আছে। মানে এইভাবে আমি চেঞ্জ করে দিলাম, জাম্বলড, ঠিক আছে। নেক্সট থাকতে পারে, ধরো এইরকম না দিয়ে আরো একরকম ভাবে রাখতে পারি, কিরকম, ধরো আমি ফ্রেজ করে দিলাম, ঠিক আছে। কিরকম ফ্রেজ, ধরো আমি লিখলাম দ্য টিচার দেন টিচিং ম্যাথ দেন ইজ, ঠিক আছে। এইভাবে আমি ফ্রেজ তৈরি করে দিলাম, ওয়ার্ড না, কিন্তু ওয়ার্ড আলাদা করে দিচ্ছি না, আমি ফ্রেজ করে ছোট ছোট ফ্রেজ করে আমি সেটাকে মানে ওলট পালট করে দিলাম, দেন তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। অনেক রকম ভাবে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স আসতে পারে, শুধু এইরকম না, এইভাবেও আসতে পারে, ঠিক আছে। ডিটেইলসে জানতে গেলে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। মানে যদি তোমরা মনে করো যে আমি কোয়েশ্চেনটা দেখেই সঙ্গে সঙ্গে চট করে আনসার করে ফেলবো, ঠিক আছে, তো এরকম স্কিল হতে গেলে তো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। সো প্র্যাকটিস করতে গেলে তোমাকে টেস্ট দিতে লাগবে, এবং এই মক টেস্টগুলো কিন্তু ফ্রিতে পাবে তোমরা স্কুল অফ লার্নিং অ্যাপস এর মধ্যে। নিচে ডেসক্রিপশনে তোমাদের লিংক দেওয়া আছে, ডাউনলোড করে ফেলো এখনই, ঠিক আছে। ফ্রিতে তোমরা এখানে টেস্ট দিতে পারবে, কোনো পে করতে লাগবে না কিন্তু, ঠিক আছে। নেক্সট তোমরা যেটা পাচ্ছ রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সের পরে, তারপর তোমরা পাবে এরর কারেকশন, ঠিক আছে। আচ্ছা, এরর কারেকশনটা কি, যে কোনো একটা এরর ফাইন্ড আউট করা সেন্টেন্স থেকে, তাহলে কোনটা এরর থাকবে তুমি কিভাবে বুঝবে যে সেটা এরর আছে, ঠিক আছে। এরর কারেকশনের জন্য তোমাকে কি কি করতে লাগবে, সেম ওই আগের চ্যাপ্টারগুলো যেগুলো ভার্বাল এবিলিটি টেস্টের মধ্যে বলেছিলাম, ঠিক আছে, যে তোমাকে টেন্স করতে লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে লাগবে, তোমাকে প্রিপোজিশন করতে লাগবে, আর্টিকেল করতে লাগবে, ভয়েস চেঞ্জ করতে লাগবে, ন্যারেশন করতে লাগবে। কেন, শুধুমাত্র ভার্বাল এবিলিটি টেস্টের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে ওইগুলো আনসার করার জন্য না, কিন্তু বরং এরর কারেকশনের জন্য, ঠিক আছে। কারণ একটা তোমাকে যখন সিলেবাসে দিয়ে দেয় যে এরর কারেকশন আসবে এক্সামে, তখন কিন্তু বলে দেয় না যে শুধুমাত্র আমি ওই টপিকের উপর এরর কারেকশন দিব, শুধুমাত্র ওই টপিকটা আছে, এই টপিকটা আছে, এইভাবে কিন্তু স্পেসিফাই করে কোনো কিছু বলা থাকে না, লিমিটেড না, কিন্তু এটা একটা ভাস্ট সিলেবাস, ঠিক আছে। সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে দেখলে একদম ছোট একটা সিলেবাস, মনে হবে এটা তো আমার 15 ডেজের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি এটার মধ্যে যে কতগুলো চ্যাপ্টার ইনক্লুডেড সেটা যদি না জানো তাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এরর কারেকশনের জন্য, তাহলে এবার যদি ধরো ভার্বের উপর ভার্ব রিলেটেড কোনো এরর কারেকশন দেয়, তখন তোমাকে কি করতে হচ্ছে, সেম আগের মতো টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। যদি কোনো প্রিপোজিশন ভুল দিয়ে থাকে তখন কি করতে হবে, প্রিপোজিশন চ্যাপ্টার করতে হবে, ঠিক আছে। আর্টিকেল এন্ড ডিটারমিনারের উপর বেস করে এরর কারেকশন থাকতে পারে, ঠিক আছে। ভয়েস চেঞ্জ করবে যখন, তখন হয়তো বা ভয়েস চেঞ্জের উপর বেস করেও কোনো এরর কারেকশন থাকতে পারে, ঠিক আছে। ন্যারেশনের উপর বেস করে থাকতে পারে। তো এরর কারেকশন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সবগুলো কিন্তু আমরা আনসার করতে পারবো যদি ওই 5-6টা চ্যাপ্টার আমরা ভালো করে কমপ্লিট করতে পারি, ঠিক আছে। এন্ড তারপর লাস্ট তোমাদের যেটা থাকছে সেটা হলো ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা এই
চ্যাপ্টারটার সাথে খুব ভালোভাবে ফ্যামিলিয়ার। তোমরা জানো ক্লাস 10, 11 স্টুডেন্ট, 12 স্টুডেন্টরাও তোমরা ফিগার অফ স্পিচ আনসার করেছো, ঠিক আছে, এক্সামে। কিন্তু টিবিএসসি বোর্ডের যারা আছো তারা হয়তো বা ফ্যামিলিয়ার না, তোমরা হয়তো জানো না যে ফিগার অফ স্পিচটা কি। তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো ছোট থাকতে, ঠিক আছে, কিন্তু পার্টস অফ স্পিচ আর ফিগার অফ স্পিচ কি সেম? মানে দুইটাকে আমি সেম জায়গাতে বসাবো, এটা কি বোঝায় এবং এটা কি বোঝায়, ঠিক আছে? দুটোই তো স্পিচের পার্ট, ঠিক আছে। এটাও পার্টস অফ স্পিচ না, মানে যে স্পিচটা আমি বলছি সেটার পার্ট, আর ফিগার অফ স্পিচ সেটাও স্পিচেরই পার্ট, কিন্তু কিরকম পার্ট, কোনটা ছাড়া সেন্টেন্স হবে, কোনটা ছাড়া সেন্টেন্স হবে না, ঠিক আছে। পার্টস অফ স্পিচ যেটা লিখি, দ্যাট ইজ নাউন, প্রোনাউন, ভার্ব, এডভার্ব, বইগুলো ছাড়া কি সেন্টেন্স হবে, নাকি ফিগার অফ স্পিচ ছাড়া সেন্টেন্স হবে, ঠিক আছে। ফিগার অফ স্পিচের কাজটা কি, ফাংশনটা কি, পার্টস অফ স্পিচের ফাংশনটা কি, ঠিক আছে। সবগুলো আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেইলসে জানবো। এবং তোমরা ক্লাস জয়েন করতে গেলে কিন্তু এখনই অনলাইন অফলাইন বুক করে নাও সিট। অনলাইন ক্লাস করতে গেলে তোমাদের অ্যাপস আছে, এনরোল করে নাও, ঠিক আছে। এবং অফলাইন হলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যোগাযোগ করে নাও, এখনই সিট বুকিং করে নাও, ঠিক আছে। কারণ তোমরা দেখেছো যে সিলেবাসটা কতটা বড়, কতগুলো চ্যাপ্টার করতে লাগবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা, এই যে ভয়েস চেঞ্জ এবং নারেশন সেটা ভালোভাবে করতে গেলে মিনিমাম তোমার 1 মান্থ টাইম তোমাকে দিতে হবে শুধুমাত্র এই ভয়েস চেঞ্জ এন্ড নারেশনের জন্য, এবং বাকিগুলো আরো 1 থেকে 1.5 মাস সময় দিতে লাগবে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বড় চ্যাপ্টার এখানে দেওয়া আছে সিলেবাসে, ঠিক আছে, যেগুলো সিলেবাসে লেখা নেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনক্লুডেড এগুলো, ঠিক আছে। এগুলোর উপর বেস করে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করা হবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি এটা বলছি, ঠিক আছে। না হলে হয়তো মনে করবে যে এটা মানে ভুল বলছে, ঠিক আছে, সিলেবাসে তো এগুলি নেই, তাহলে এটা ফেক বলছে, ঠিক আছে। ব্যাপারটা এরকম না। যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা তোমাদেরকে মানে বোঝানো হবে, যে অ্যানালাইজ করা হবে তোমাদের সামনে, তখনই তোমরা দেখতে পারবে যে ভয়েস চেঞ্জ, নারেশন সবকিছু এখানে ইনক্লুডেড আছে, ঠিক আছে। আচ্ছা, আর সাথে করে তোমাদের ফিগার অফ স্পিচও আছে, ঠিক আছে। সেটা অনেক সময় পোয়েট্রি এক্সট্রাক্ট যে দেয়, ঠিক আছে, কম্প্রিহেনশনে, সেই ক্ষেত্রেও অনেক সময় ফিগার অফ স্পিচের উপর বেস করে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শুধুমাত্র এই সিলেবাসটাই ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিটেইলসে জানবো যে ফিগার অফ স্পিচ আর পার্টস অফ স্পিচের ডিফারেন্সটা কি, কোনটা মানে কোনটা কিভাবে কাজ করছে, কোনটার ফাংশন কি, কোনটা কোথায় বসাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।